প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ট্রাম্প মোদি ব্রোম্যান্স সত্ত্বেও ভারত মার্কিন সম্পর্ক তলানিতে কেন? সামনে কি? ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ফিরে এলে ভারতের অনেক বিশ্লেষক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তাদের আশা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক অর্থাৎ ব্রোম্যান্স মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে তৈরি হওয়া যে কোনো অস্থিরতা থেকে ভারতকে রক্ষা করবে। অতীতে ট্রাম্প ও মোদি একে অপরের পক্ষে সক্রিয় প্রচারণায় অংশ নিয়েছেন, যৌথ সমাবেশে যোগ দিয়েছেন, একে অপরকে বন্ধু বলেও অভিহিত করেছেন। এমনকি ট্রাম্প শপথ নেওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদি বিশ্বের প্রথম নেতাদের একজন হিসেবে হোয়াইট হাউসে তার সঙ্গে দেখা করেন। কিন্তু মাত্র 6 মাসের ব্যবধানে দিল্লি এক কঠিন বাস্তবতার মুখোমুখি। গত জুলাইয়ের শেষ দিকে ট্রাম্প প্রথমে ভারতের ওপর 25% আমদানি শুল্ক আরোপ করেন। এরপর রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার কারণে গতকাল বুধবার তা দ্বিগুণ করে 50% উন্নীত করেন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে উপনীত হতে মস্কোকে চাপে ফেলার চেষ্টার মধ্যে ট্রাম্প ভারতের বিরুদ্ধে এ পদক্ষেপ নিলেন। ভারত 1 আগস্টের মধ্যে চুক্তি না করলে বর্ধিত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এই বর্ধিত শুল্কর খড়গ এড়ানোর চেষ্টাও চালাচ্ছিলেন দিল্লির কর্মকর্তারা। ভারত কয়েকটি মার্কিন পণ্যের শুল্ক কমায়ও কিন্তু পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হয়নি। আলোচনা চলমান থাকার মধ্যেই দেশটির উপর আরও 25% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। ট্রাম্পের গতকালের পদক্ষেপের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এদিন বলেন, আমরা আগেই স্পষ্ট করে জানিয়েছি ভারত রাশিয়া থেকে তেল কিনছে বাজার পরিস্থিতি অনুযায়ী এবং দেশের 140 কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখপাত্র আরও বলেন, তাই এমন সময়ে ভারতের পদক্ষেপের জন্য রাশিয়া থেকে তেল আমদানি তার উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যখন অনেক দেশই তাদের নিজের স্বার্থেই একই কাজ করছে। আমরা আবারও বলছি, এ পদক্ষেপ অন্যায়, অযৌক্তিক এবং অসঙ্গত। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে। কিছু বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি এখনও ধরাছোঁয়ার বাইরে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশই টালামাটাল হচ্ছে। বাণিজ্য অর্থনীতিবিদ বিশ্বজিৎ ধর আল জাজিরাকে বলেন, গত কয়েক দশকে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এতটা নিচে নামেনি। পাকিস্তান ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ যাদের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তেজনাপূর্ণ, তারা সহ কয়েক ডজন দেশ তুলনামূলক কম শুল্কের শিকার। গত শনিবার এক জনসভায় বলেন নরেন্দ্র মোদী, বিশ্ব অর্থনীতি নানা উদ্বেগ উৎকণ্ঠায় পার হচ্ছে, সেখানে অস্থিরতা বিরাজমান। এই পরিস্থিতিতে আমাদের একটাই মানদণ্ড হওয়া উচিত, যা কিছু কিনব তা যেন ভারতীয়র ঘামে তৈরি হয়। এই বক্তব্য মোদী এমন এক সময় দিয়েছেন যখন ভারতীয় কর্মকর্তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধের অস্বীকার করেছেন। ট্রাম্পের অভিযোগ, রাশিয়া থেকে ভারতের তেল কেনা ইউক্রেন যুদ্ধে আর্থিকভাবে মস্কোকে সহায়তা করছে। গত সোমবার তিনি বলেন, ইউক্রেনে কত মানুষ রাশিয়ার অস্ত্রে মরছে তার তোয়াক্কা ভারতীয়রা করছেন না। এই কারণে আমি ভারতের ওপর শুল্ক আরও বাড়াবো। এদিকে যেভাবে রাজনৈতিক মারপ্যাচে বিশ্বাসঘাতকতার শিকার গাজা, ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিতেসেলেম অবশেষে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে। 2025 সালের 27শে জুলাই প্রকাশিত এই বিস্তারিত প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযানের উদ্দেশ্য পরিকল্পিতভাবে বেসামরিক জীবন ধ্বংস এবং সরকার পরিচালিত দুর্ভিক্ষ সৃষ্টির চিত্র। তবে এত গুরুত্বপূর্ণ এক অভিযোগ আনতে সংস্থাটির প্রায় 2 বছর সময় নেওয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের দেরি শুধু দুঃখজনক নয়, বরং এটি এমন এক রাজনীতি প্রভাবিত সিদ্ধান্ত গ্রহণের নমুনা যা ইসরায়েলি যুদ্ধাপরাজকে টিকিয়ে রাখতে অবদান রেখেছে। প্রতিবেদনের তাৎপর্য দ্বিগুণ এই কারণে যে এটি কোনো বিদেশি সংগঠন নয়, বরং ইসরায়েলি একটি মানবাধিকার সংস্থার নিজ দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ অভিযোগ। বিশ্বব্যাপী গণমাধ্যমে এই প্রতিবেদন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেলেও প্রশ্ন রয়ে গেছে। ফিলিস্তিনি সাংবাদিকদের বা মানবাধিকার সংগঠনগুলোর বারবারের সতর্কতা ও প্রতিবেদন এতদিন ধরে কেন উপেক্ষিত হল? গাজার ভিতর থেকে বারবার গণহত্যা, শিশু হত্যা, পরিকল্পিত দুর্ভিক্ষের খবর এলেও পশ্চিমা গণমাধ্যম ও একাডেমিক মহল তেমন মনোযোগ দেয়নি। 1948 সালের তান্তুরার হত্যাকাণ্ড, 1982 সালে লেবাননের সাবরা ও শাতিলায় গণহত্যা, কিংবা 2002 সালের জেনিনের ঘটনাও প্রথমে ফিলিস্তিনি ভাষ্যে
অস্বীকৃত ছিল। বহু সময় পরে কোনো ইসরায়েলি বা পশ্চিমা প্রতিষ্ঠান তার স্বীকার করলেই কেবল আন্তর্জাতিক গুরুত্ব পায়। প্রশ্ন উঠছে, বিতেসেলেমের এই স্বীকৃতি পেতে এত দেরি হলো কেন? ইসরায়েলি সংস্থাগুলো রয়েছে হিব্রু ভাষা ও সামরিক তথ্যের বিশেষ প্রবেশাধিকার, ফলে গণহত্যা মতো বিষয় নির্ধারণে তাদের দেরি হওয়ার কথা নয়। বিশ্লেষকরা বলছেন, এমন ইচ্ছাকৃত দেরি আন্তর্জাতিক মহলের নৈতিক দ্বিধার অংশ, যা ইসরায়েলি যুদ্ধাপরাজকে টিকিয়ে রাখতে অবদান রেখেছে। 2024 সালের 26শে জানুয়ারি আন্তর্জাতিক বিচার আদালত অর্থাৎ আইসিজে দক্ষিণ আফ্রিকার করা অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার প্রাথমিক সম্ভাবনা মেনে নিলেও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত রায় দেয়নি, বরং আদালত ইসরায়েলকেই নিজেকে তদন্ত করতে নির্দেশ দিয়েছে। একটি কার্যত অবাস্তব প্রত্যাশা, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই গাজা পরিষ্কারের ঘোষণা দিয়েছেন। একইভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি গত বছর নভেম্বরে নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও আজও কোনো পদক্ষেপ নেয়নি। উল্টোভাবে মামলার প্রধান কৌশলী করিম খান এখন মার্কিন প্রশাসন ও মিডিয়ার আক্রমণের লক্ষ্যবস্তু। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস ওমেন আলেকজান্ড্রিয়া ওকাসিও-কর্তেস কিংবা সেনেটর বার্নি স্যান্ডার্স, যারা বিপ্লবী রাজনীতির প্রতীক হিসাবে পরিচিত ছিলেন, তারা পর্যন্ত গণহত্যা শব্দটি ব্যবহারে দ্বিধায় ছিলেন। 2024 সালের মার্চে কর্তেস বলেছিলেন, গণহত্যা চলছে বলে মনে হচ্ছে, কিন্তু আমি এখনও শব্দটি ব্যবহার করতে প্রস্তুত নই। স্যান্ডার্স আরও এগিয়ে গিয়ে আয়ারল্যান্ডে এক বক্তব্যে বলেন, গণহত্যা শব্দটি আমাকে অস্বস্তিতে ফেলে। এমন নৈতিক দ্বিধা আর ভদ্র রাজনীতি হাজারো প্রাণহানির বাস্তবতাকে পাশ কাটিয়ে গেছে। এটি শুধু নৈতিক ব্যর্থতা নয়, বরং এই ধরনের দেরি ও দ্বিধা ইসরায়েলকে বিনাশী যুদ্ধে উৎসাহিত করেছে। আন্তর্জাতিক আদালত, মানবাধিকার সংস্থা, রাজনীতি ও গণমাধ্যম যদি সময়মতো সঠিক অবস্থান নিত, তাহলে বহু প্রাণ বাঁচানো যেত। ফিলিস্তিনিদের কষ্ট, অভিজ্ঞতা ও সত্যকে ইসরায়েলি বা পশ্চিমা অনুমোদনের অপেক্ষায় বসে থাকলে চলবে না। তাদের কণ্ঠই যেন মূল সত্য হিসেবে গ্রহণযোগ্য ও সম্মানজনক হয়, এটাই বর্তমান সময়ের ন্যূনতম নৈতিক দাবি। যারা এতদিন অপেক্ষা করে থাকলেন, তারা ইতিহাসের আদালতে যেমন অভিযুক্ত হবেন, তেমনি গাজার অসহায় মা বাবার আর্তনাদও তাদের ক্ষমা করবে না। যারা শেষ পর্যন্ত নিজের সন্তানকেও রক্ষা করতে পারলেন না বিশ্বের নীরবতা ও নিষ্ক্রিয়তার কারণে। এই প্রতিবেদন আমাদের জন্য একটি কঠিন আয়নার মতো, যেখানে আমরা নিজের বিবেক ও ভূমিকা দেখছি। সময় এসেছে নীরবতা ভেঙে ফেলার। এখনও দেরি হয়নি, কিন্তু সময় ফুরিয়ে আসছে। অপরদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এ সপ্তাহেই আবার যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। পাকিস্তান সরকারের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দেশটির প্রভাবশালী দৈনিক ডন। খবরে বলা হয়, আশা করা হচ্ছে সেনাপ্রধান এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সেখানে তার সমমর্যাদার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। আসিম মুনির এবার সফরে গেলে 2 মাসের কম সময়ের মধ্যে এটি হবে তার দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফর। পাকিস্তানি সরকারি সূত্রগুলো আরও বলেছে এটি হবে পাল্টা সফর। এর আগে গত জুলাইয়ের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা পাকিস্তান সফর করেছিলেন। 4 আগস্ট সোমবার দেওয়া এক প্রেস বিবৃতিতে সেন্টকম তাদের প্রধানের সাম্প্রতিক কয়েকটি সফর নিয়ে কিছু তথ্য মনে করিয়ে দিয়েছে। সেখানে জেনারেল কুরিলার পাকিস্তান সফর সহ ওই অঞ্চলের অন্যান্য দেশ সফরেরও তথ্য আছে। ফিল্ড মার্শাল মুনির এর আগে গত জুনে ওয়াশিংটন সফর করেছিলেন। সে সময় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছিলেন। এটি ছিল একজন মার্কিন প্রেসিডেন্টের প্রথম পাকিস্তানের কোনো সেনাপ্রধানের সম্মানে ভোজের আয়োজন, অথচ তিনি পাকিস্তানের সরকার বা রাষ্ট্রপ্রধান নন। সেবার আসিম মুনির 5 দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। পাকিস্তানি সেনাপ্রধানের সম্ভাব্য সফর নিয়ে এখন পর্যন্ত ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা ওয়াশিংটনে পাকিস্তানের দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, যদিও আগের সফরের সময়ই সেনাপ্রধান ইঙ্গিত দিয়েছিলেন তিনি বছরের শেষ ভাগে আবার যুক্তরাষ্ট্রে যাবেন। সবশেষ জানিয়ে দেব, পাখির সঙ্গে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার 140 যাত্রী। ভারতে 140 যাত্রী নিয়ে উড্ডয়নের সময় একটি বড় পাখি বিমানের ইঞ্জিনে ধাক্কা লেগে আগুন ধরে যায়। পাইলট অবিলম্বে জরুরি ব্রেকের মাধ্যমে টেক অফ বাতিল করেন। বুধবার দুপুরে পুনে থেকে ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ওই ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নদীম বলেন,
বিমান উড্ডয়নের জন্য গতি নেওয়ার কিছুক্ষণ পরই ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখি। সঙ্গে সঙ্গে পাইলট জোরে ব্রেক কষেন। এত জোরে ব্রেক করা হয় যে কিছু যাত্রীর মোবাইল পড়ে যায় এবং এক নারীর কোল থেকে একটি শিশু পড়ে যায়। নাদিম জানান, বিমানটি প্রায় 15-20 সেকেন্ড রানওয়েতে চলার পর থেমে যায়। পুনে বিমানবন্দরের রানওয়ে দৈর্ঘ্য 2535 মিটার বা 8316 ফুট। এভিয়েশন বিশেষজ্ঞ ধৈর্যশীল বান্ডেকর জানান, এই ধরনের বিমানের টেক অফের আগে সর্বোচ্চ গতি সাধারণত 250 থেকে 300 কিলোমিটার পার ঘন্টা হয়ে থাকে। তিনি আরও বলেন, একটি বিমানের টেক অফের ক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ গতি থাকে: V1, VR এবং V2। V1 হল সেই সর্বোচ্চ গতি যার আগে পাইলট নিরাপদে উড্ডয়ন বন্ধ করতে পারেন। একবার V1 পেরিয়ে গেলে টেক অফ চালিয়ে যেতে হয়। আবহাওয়া ও বিমানের ওজন অনুযায়ী এই গতি নির্ধারিত হয়। পুনে বিমানবন্দরের রানওয়ের নিরাপত্তা ভারতীয় বিমানবাহিনীর আওতাধীন। এর আগেও গত মাসে দিল্লি পুনে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে বার্ড হিট ধরা পড়েছিল ল্যান্ডিংয়ের পর। জুন মাসে ভুবনেশ্বর থেকে আসা আরেকটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট পুনে বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে কুকুর দেখতে পেয়ে গো অ্যারাউন্ড করে। ঘটনার পর 5-10 মিনিট বিমানের ভেতরে কোনো ঘোষণা হয়নি। পরে পাইলট PA অর্থাৎ পাবলিক অ্যাড্রেস সিস্টেমে যাত্রীদের জানান একটি ইঞ্জিন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমানটি আর উড়তে পারবে না। কিছুক্ষণ পর বিমানে থাকা যাত্রীদের নামিয়ে টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়।